কোয়েল রাজনীতিতে যোগদান করার পর জিদ্দা 2-3 মাস ধরে কোয়েলের সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে চাইছেন না, মানে কোয়েল মল্লিকের কথা বলছি। আর ওদিকে দেবদাজি জেলায় ঘুরে যেভাবে মার্কেটিং করেন একটা সিনেমার, জিদ্দা সেটা করতেন নারাজ। তিনি কি বলতে চাইছেন যে আমি ঘুরে গিয়ে বলতে পারবো না যে আমার সিনেমা আসছে, আপনারা গিয়ে দেখুন, বাংলা সিনেমার পাশে দাঁড়ান। আর ওদিকে আবার জিদ্দা বলছেন 12-13 বছর ধরে বাংলা সিনেমা সেভাবে অবস্থা খারাপ, কারণ বাংলার মানুষ ভালো ছিল না। মানে শিক্ষা, সংস্কৃতি, চাকরি এগুলো না থাকলে বাংলার মানুষ সিনেমা দেখবে কেমন ভাবে। আজকে এইসব ইন্টারভিউগুলো নিয়েই আলোচনা করব জিদ্দার। আর সত্যি বলতে জিদ্দার এই ইন্টারভিউগুলো মানে এক কথা অবাক করার মতন। আজকে জিদ্দার পুরো ইন্টারভিউ নিয়ে আলোচনা করব যে জিদ্দা ঠিক কি বলতে চাইছেন, কেন বলছেন, এবং তিনি ঠিক কতটা যুক্তিযুক্ত কথা বলছেন। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। চলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর জিদ্দার ভক্তরা এই ভিডিওর মাধ্যমে প্লিজ সাড়া দেবে, তাহলে কমেন্ট করে জানাবে, তাহলে আমি খুব খুশি হব যে জিদ্দার ভক্তরা যদি এই ভিডিওটা দেখে থাকে, কারণ জিদ্দার পক্ষেই এই ভিডিওটা। ঠিক আছে, কিছু কথা আমি বলবো সেটা জিদ্দার বিপক্ষেও যেতে পারে, তবে জিদ্দাকে আমি অসম্ভব ভালোবাসি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের। ট্রেলার লঞ্চ ইভেন্টে আমি গেছিলাম, সেখানে জিদ্দাকে নিজের চোখে নিজের সামনে প্রথমবার দেখেছি। এর আগে অনেকবার জিদ্দাকে দেখার সুযোগ হয়েছে, কিন্তু দেখতে পারিনি। আর হ্যাঁ, এই যে জিদ্দার ইন্টারভিউ নিতে পারিনি, এবং জিদ্দার জন্য যে আমি ভিডিও বানিয়েছি বরাবর, আমি আমার ওয়াইফ মিলে বরাবর ভিডিও বানিয়েছি, কিন্তু জিদ্দার সাথে ইন্টারভিউ নেওয়া বা দেখা করার সুযোগটা আমি হলো না, মানে পেলাম না বলতে গেলে। তো আমাকে তারা ডাকেনি, সেটা আমার আফসোস, বা হয়তো আমাকে আরও কাজ করে প্রমাণ করতে হবে। তবে জিদ্দার যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেটা সেই সিনেমার জন্য আমার আগাম শুভেচ্ছা সবসময় ছিল প্রথম থেকেই, এবং সেটা নিয়ে আমি ভিডিও অনেকবারই বানিয়েছি, এবারেও বানাচ্ছি। তো আজকে রামায়ণের ট্রেলার যখন দেখছে মানুষ, বা টক্সিকের ট্রেলার দেখছে, হয়তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের সিনেমা দেখার ইচ্ছাটা মানুষের কিছুটা ম্লান। অনেকে হয়তো বলছে যে হাইপ নেই, কিন্তু এই সিনেমাটা বাংলার মানুষের দেখা উচিত, কারণ এরা বাংলার মানুষের জন্য সিনেমা। ওদিকে আবার আওড়াপন 2 ইমরান হাশমির রিলিজ হচ্ছে জিতের সাথে, মানে জিদ্দা কি এই ইমরান হাশমিকে টেক্কা দিতে পারবে? দেখো, জিদ্দার ইন্টারভিউগুলি নিয়ে প্রথম কথা বলি। জিদ্দার একটা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে, সেখানে জিদ্দা বলছে যে জিদ্দাকে জিজ্ঞেস করা হচ্ছে যে জিদ্দা কি বিজেপির সমর্থক। দেখো, আমি বারবার আমার ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে জিদ্দা কোথাও গিয়ে জিদ্দার মানে কিছু পোস্ট যখন আমরা দেখছি ভোটের সময়, ভোটের নির্বাচনের সময়, তখন কিন্তু আমি স্পষ্ট বুঝতে পেরে গেছিলাম যে জিদ্দা কোথাও গিয়ে বদলটা চাইছেন। মানে জিদ্দা বিজেপির সমর্থক হিসেবেই কিন্তু বদলটা চাইছিলেন। তাই তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে বিজেপির সমর্থক জিদ্দা, তখন জিদ্দা উত্তর দিচ্ছেন, দেখুন আমি মানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন তখন আমি গেছিলাম, এটা একটা ঐতিহাসিক দিন, আর আমি সব সরকারকে সাপোর্ট করব, এবং যার ভুল বা ক্র্যাক্স থাকবে সেই ভুলগুলোও বলবো। কদিন আগে ছাত্র আন্দোলন নিয়েও বলেছিলাম, সেখানে হয়তো সেটা বিজেপির পক্ষে ছিল না, কিন্তু দেশের পক্ষে ছিল। তোমরা ভালো করে জানো এখন কোন কথাটা নিয়ে জিদ্দা ঠিক কী বলতে চাইছেন। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে, সেই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে একছত্র অভিযোগ রয়েছে, সেটা নিয়েই হয়তো এবারে জিদ্দা ছাত্র আন্দোলনে মানে একজন জনগণ হিসেবে তিনি স্টেটমেন্টটা দিয়েছিলেন, সেটাই তিনি বলতে চেয়েছেন। তারপরে আরও একটা কথা শুনলাম যে দেবদা যেভাবে প্রমোশন করেন, যে মার্কেটিং স্ট্র্যাটেজি, আমরা কিন্তু ভালো করে জানি যে দেবদার মার্কেটিং স্ট্র্যাটেজিটা খুব ভালো, মার্কেটিংটা খুব ভালো করতে পারেন। তো এইখানে আমি কিছু কথা আলোচনা করব যে সত্যি জিদ্দা ঠিকঠাক বললেন কিনা কথাটা। দেখো, জিদ্দা বলতে চাইছেন যে দেবের প্রমোশন অনেক ভালো, মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক ভালো, কিন্তু আমি করে লোককে জানাতে পারবো না যে আমার সিনেমা আসছে, আমার কাজ আসছে, গিয়ে দেখুন ছবির পাশে দাঁড়ান। দেখো, একটা কথা বলি, দেবদার মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো, সব ভালো, কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে, ধূমকেতুর সময় বা আপনি যেভাবে যদি এক্সপেরিমেন্ট করেন যে মার্কেটিং স্ট্র্যাটেজির পার্সেন্টেজ কতটা, আর একটা ছবির গুণমান এবং ছবির রেটিংয়ের পার্সেন্টেজ কতটা। মানে আমি ছবির কোনো একটা ওয়েবসাইটে শীর্ষ রেটিংয়ের কথা আমি বলছি না, মানুষের মনে কতটা দাগ কাটতে পারলো সেই রেটিংয়ের কথা, সেই পার্সেন্টেজের কথা বলছি। মানে যতটা প্রমোশন হয় ততটা কি সেই হিসেবে ছবিটা ভালো হয়? খাদান ভালো লেগেছে, কিন্তু খাদানে আরও কিছু এক্সপেরিমেন্ট, আরও কিছু ভালো দরকার ছিল। তবে হ্যাঁ, অনেকদিন পর একটা মাসালা মুভি এসেছিলো, সেটাকে সাপোর্ট অবশ্যই করা যায়। ধূমকেতু ভালো লাগেনি, একটা হাইপে বেরিয়ে গেছে। এই ধূমকেতুর
যে মার্কেটটা দিয়েছে সেই মার্কেটটা অন্য কোনো ছবি পেলে বরং ভালো হতো। যেমন বাঘাযতীন, দেবের বাঘাযতীন কিন্তু একটা ভালো কাজ এসেছিল। হয়তো কিছু দিক থেকে ছবিটার একটু ন্যারেটিভ মনে হবে, কিন্তু বাঘাযতীন একটা ঐতিহাসিক সিনেমা, আর সেটাও কিন্তু ভালো এসেছিল। সেটাও যদি এত টাকা বিজনেস করতো তাহলে কিন্তু এত কিছু মনে হতো না দর্শকের। রঘু ডাকাতে ভালো কমার্শিয়াল এলিমেন্ট ছিল, সব কিছু ছিল, যেটা আমরা মশালা মুভি, যেটা গ্রাম বাংলার দর্শকের কাছে ভালো লাগবে, যারা পান খায়, যারা রিক্সাওয়ালা, যারা মানে মনে করে যে একটু এই ভাল লাগছে না, পৃথিবীর ব্যথা করছে, অনেক পরিশ্রম করলাম, যারা ওই মানে রাজমিস্ত্রি কাজ করে করে, তারা চল একটু বন্ধু বান্ধব নিলে সিনেমা দেখ, তাদের কাছে ভালো লাগবে। কিন্তু কিছু ক্ষেত্রে রঘু ডাকাতের সিনেমাটা কিছু ক্ষেত্রে মনে হয়েছে এগুলো না করলেই হতে পারতো। যাই হোক, সেই সিনেমাটা দেবদা বলেছিল হিট, কিন্তু ওদিকে রঘু ডাকাতের যে পরিচালক ধ্রুব ব্যানার্জি, যারা আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম আগে একটা ইভেন্টে গিয়ে, তো সেই ধ্রুব ব্যানার্জি একটা ইন্টারভিউ যখন দিয়েছে, তার রিসেন্ট একটা আবির চ্যাটার্জিকে নিয়ে সিনেমার সময়, সে তখন বলছে তার যে বড় প্রজেক্ট বানানোর স্বপ্ন, সেই সিনেমাগুলো চলেনি। সেটা হচ্ছে এক রঘু ডাকাত, আর একটা কী সিনেমা বললাম আমার মনে পড়ছে না। যাই হোক, ওটা নিয়ে অনেক রিভিউয়াররা ভিডিও বানিয়েছে যে দেবদা বলছে হিট, কিন্তু ওদিকে পরিচালক বলছে হিট নয়। আসলে পুজোর সময় কোনো সিনেমায় ভালো চলেনি, সে তুমি এত জাঁকজমক করে প্রমোশন করলে, আর প্রমোশন করার মধ্যে কি ব্যাপারটা হয়েছে, হুড়োহুড়ি, এ বলছে আমি ছবি নিয়ে আসবো, ওর পেছনে আক্রমণ, একে টেনে নামানোর চেষ্টা, ওকে খারাপ বলা, এই যে রেষারেষিটা মানুষের মধ্যে ছিল। আগে একটা জিনিস, সব ছবির জন্য মানুষ অল দ্য বেস্ট শুভেচ্ছা জানাতো, কিন্তু মনে মনে সবাই চাইবে যে আমার ছবিটাই ভালো চলুক, কিন্তু সেটা পাবলিকই প্রকাশ করা হতো না, তাই না? যেমন আমি যদি এখন পরীক্ষা দিই, আমি বলবো যে আমি সবার থেকে হাইয়েস্ট হব, তাই না? আমি মনে মনে চাইবো, তো সেরকম ব্যাপার। তো এইখানে এইটা জিদ্দার সঙ্গে একমত হতে পারি যে হ্যাঁ, শুধুমাত্র মার্কেটিং প্রমোশন করলেই যে সিনেমা ভালো হয়ে যাবে বা সিনেমাটা হিট হলেই যে সিনেমার গুণমান বিচার করে ফেলা যায়, সেটা কিন্তু নয়। একটা সিনেমা এমন হলো খুব হিট, যেমন ধূমকেতুর কথাই যদি ধরি, যে ধূমকেতু এত হিট, কিন্তু ধূমকেতু মানুষ বুঝতে পেরেছে? আপনি হয়তো এখন বলবেন যে সিনেমার ভাষা মানুষ বোঝে না, পরিচালকের এটা স্টাইল। একটা জায়গায় একজন বিজ্ঞ মানুষ ইন্টারভিউ দিয়েছিল, সে বলেছিল এত কিছু বুঝি না, একটা এমন সিম্পল সিনেমা বানানো হবে যেটা সব ধরনের মানুষ বুঝতে পারবে। আমি এত ব্রেন খাটিয়ে সিনেমাটা আমি নিজে মাথা মুন্ডু কেন আমি নিজে আবিষ্কার করতে যাব? তোমরাই সিনেমাটার মাধ্যমে সেরকমভাবে দেখাও, তবে তো মানুষ সেটা বুঝতে পারবে। আমি কেন সেই সিনেমাটা দিয়ে দেখবো, লাস্টে এমন কিছু পেলাম না, লাস্টে আমাকে ইমাজিনেশন করতে হবে যে এইটা হতে পারে, এইটা হয়তো বলতে চেয়েছি। কেন? একটা সিম্পল সিনেমা মনে হয় যেটা মানুষ সবাই বুঝতে পারবে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে শুধুমাত্র মার্কেটিং প্রমোশন করলেই যে সিনেমা ভালো হয়ে যাবে বা সিনেমা হিট হবে, এটা কিন্তু নয়। আর এখানে জিদ্দার একটা স্টারডমের প্রকাশ পায়, যে হ্যাঁ, একটা স্টার, সুপারস্টার, তাকে কখনো এত প্রমোশন করতে লাগে না। একটা স্টার যেমন রজনীকান্তের সিনেমা দেখবে সাউথে, তার সিনেমাকে মানুষ পুজো করে। আর জিদ্দার আরও ইন্টারভিউ নিয়ে যেগুলো যদি কথা বলি, যে 12-13 বছরে জিদ্দা বলতে চেয়েছে যে বাংলার মানুষ ভালো ছিল না, শিক্ষা, সংস্কৃতি, চাকরি, যেভাবে মানুষকে হতাশায় নামিয়ে আনা হয়েছে। তো মানুষের মাল্টিপ্লেক্সে গিয়ে 200 টাকা খরচা করে সিনেমা দেখা মানুষের মানসিকতায় বাঁধে না, কারণ তাদের অবস্থাটা খারাপ, চাকরি নেই, শিক্ষা সংস্কৃতি নিয়ে কটা মানুষ সিনেমা দেখতে যাবে, তারাই তো ভালো নেই। এই কথাটাকে আমি অ্যাবসলিউটলি রাইট, এবং এই কথাটার সঙ্গে আমি 100% একমত, যে সত্যিই তো কটা মানুষ সিনেমা দেখতে যাবে? সিনেমা দেখতে গেলেও তো একটা পয়সা খরচা করতে হবে, সেই পয়সাটা, সেই বিনোদনটা আসবে কোথা থেকে মানুষের মনে, মানুষ যদি ভালো না থাকে। আর একটা ইন্টারভিউ সেটা দেখছিলাম, যে কোয়েল মল্লিক আমার কাছের বন্ধুগুলোর মধ্যে একজন, কিন্তু সে যখন রাজনীতিতে যোগদান করলো, তারপরে 2-3 মাস আমার তার সঙ্গে কোনো কথা হয়নি। এই কথাটার মধ্যে বোঝা যায় যে জিদ্দার রাজনীতি কোনোভাবেই পছন্দ করেন না, এবং এমনকি তার কোনো নিকট কোনো কাছের পরিজন যদি এই রাজনীতির জায়গাটায় যোগদান করেন না, জিদ্দা সেটা মেনে নিতে পারেন না। আজকে আমরা দর্শকরা যেভাবে আগে খুবই ফেটে পড়েছি, কোয়েল মল্লিক রাজনীতিতে যোগদান করছে, অনেকে বলছে সে নাকি এক ঘোড়া জল গড়িয়ে খেতে পারে না, সে নাকি রাজনীতিতে যোগদান করে মানুষের সেবা করে, আবার বলছে খেলা হবে, আমাদের জয় সুনিশ্চিত। এই জিনিসটা, তারপরে জিদ্দা আবার আর একটা কথা বলছিল আর একটা পডকাস্টে, একটা বড় চ্যানেলে, আমার নামটা ঠিক মনে পড়ছে না, সেখানে তাকে জিদ্দাকে বলা হয়েছে যে নেতাজিৎকে কি আমরা দেখতে পাবো কোনো পলিটিক্যাল নেতা হিসাবে? সেখানেও জিদ্দা উত্তর দিয়েছে, জিদ্দার উত্তর আগেও একই ছিল, এখনও আছে, এবার একটু ঘুরিয়ে জিদ্দা বলছে আমি সিনেমার প্রয়োজনে নেতা কেন, মাস্টার বা
সমাজ সংস্কারক যে কোনো চরিত্র করতে রাজি, কিন্তু আয়নায় দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল নেতা হিসেবে ভাবতেই পারি না, রাজনীতিতে আজও ঠিক বুঝে উঠতে পারিনি আর বুঝতে চাইও না। যেটা করতে এসেছি সেটাই নিজের দামে করে যেতে চাই। দেখো, এইখানেই বোঝা যায় মানুষটা শীত দ্বারা সোজা, মানুষটা শীত দ্বারা কখনো নত করেননি, মাথা নত করেননি। আমি ভিডিও বানিয়ে এসেছি এতদিন ধরে যে সেলিব্রিটিটা কেন রাজনীতিতে যোগদান করবে। আমরা সবসময় এক্সপেক্ট করি, আমি বলেছিলাম যে একটা মানুষ যখন আমাদের দয়া, দেখো আজকে যে বড় শিল্পপতি বলো বা বিজনেসম্যান বলো বা মানে কি বলবো, মানে রিচেস্ট পারসন, মানে ধনী লোক, সবটাই কিন্তু সাধারণ মানুষের উপর বেশ করে তারা বড় লোক। তো তারা যদি সেই তাদের সাধারণ মানুষের দয়ায় যদি ইনকাম হয়, তাহলে সে একটা অংশ সাধারণ মানুষের জন্য ব্যয় করতে পারবে না কেন? শুধু রাজনীতিতে নামবো, রাজনীতিতে নেমে নিজের ফায়দা এইগুলোই কি করবে? আরো কত পয়সা, কত পকেটে তাদের ভরাতে লাগে, তাই না? কিন্তু যখন দেখছি না সেলিব্রিটিরা কোনো সাধারণ মানুষের হয়ে কথা বলে না, বা কোনো মানুষের হয়ে কাজ করে না, কোনো একটা অংশ সাধারণ মানুষের জন্য ব্যয়ও করে, তখনও আমরা মেনে নিই, তখনও আমরা বলি যে এই মানুষটা যেটা করতে এসেছে, সিনেমাটা করতে এসেছে বা নিজের শিল্পী সত্তা কাজ দেখাতে এসেছে, আমার না পছন্দ হলে যাবো না সিনেমাটা দেখতে, তারা এই কাজটাই করে যাক, তাই তো? কিন্তু তারা মানুষের সেবা করছে না, কিচ্ছু করছে না, মানুষের কোনো কথা বলছে না, কোনো প্রতিবাদ করছে না, বা কোনো সোশ্যাল মিডিয়ায় স্টেটমেন্ট দিচ্ছে না। এদিকে বড় বড় কথা বলছে রাজনীতিতে নেমে আমাদের জয় সুনিশ্চিত, তারপরে খেলা হবে, রাজনীতিতে নেমে নিজের ফায়দা লোটা। মানুষের সেবা কোথায়? মানুষের সেবা কোথায় হচ্ছে? কোথায়? আজকে যদি তুমি হুসেন মানসুরি বলে একজন ব্যক্তিকে দেখো, সে সমাজ সংস্কারের কাজ করে যাচ্ছে কত বছর ধরে, কত মানুষের আসামে বন্যায় নিজেকে উজাড় করে দিয়ে। হ্যাঁ, দেখ, আজ মানুষ জন্মেছে তার কিছু ভালো কাজ করার জন্যে। সে যখন দেখছে যে সে মানে ভগবান তাকে তার চাওয়ার থেকেও বেশি দিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে সে যথেষ্ট পুঁজিপতি, অর্থপতি তার রয়েছে, অর্থপ্রতিপত্তি রয়েছে, তাহলে তার উচিত কিছু মানুষের জন্য কাজ করা। কারণ সেই অর্থ প্রতিপত্তি সে উপরে নিয়েও যেতে পারে, ভোগও করতে পারবে না সারা জীবনে, তাই না? তো এইখানে জিদ্দার একটা জিনিস আমরা দেখতে পাই, আজকে জিদ্দা সাধারণ মানুষের হয়ে হয়তো কোনো অংশ ব্যয় করছেন না, কিন্তু জিদ্দা স্টেটমেন্ট দিচ্ছেন। একটা স্টেটমেন্ট, একজন জনপ্রতিনিধি, মানে একজন সেলিব্রিটি, পাবলিক ফিগার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, সে যখন একটা স্টেটমেন্ট দিচ্ছে একটা স্ট্যাটাসে লেখার মাধ্যমে, সেটা অগুন্তি মানুষ ফলো করছে, দেখছে, পড়ছে, তখন সেটা নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছে, একটা বার্তা ছড়াচ্ছে যে হ্যাঁ, এই মানুষটা ছাত্র আন্দোলন, মানে ছাত্রদের জনগণের হয়ে কথা বলছে, যে বলছে যে ভালোভাবে যেন এই পরীক্ষাটা হয় এবং কোনো আগের মতন কেচ্ছা যেন না ঘটে, একটা দেশের পক্ষে রায় দিচ্ছে সে। তাই এইটুকু করতে একটু দম লাগে, একটা মন, মানে একটুখানি একটা পোস্ট করতে 2 মিনিট লাগলো লেখাটা লিখতে, আর পোস্টটা করতে কয়েক সেকেন্ড লাগলো। তাদের বাড়িতে ওয়াইফাই আছে, নেট আছে, তাই না? এইটার মাধ্যমে নিজের মানসিকতার পরিচয় দেওয়া যায়, বস, যায়, ঠিক আছে। আজকে যখন দেখছি একটা দল জিতেছে, সেখানে মানে প্রত্যেকটা তৃণমূলের লোকেরা, যারাই চুরি দুর্নীতি তাতে যুক্ত, তারা যোগদান করছে। কদিন আগেই এই কাল পরশু দেখছিলাম মোদিজির সাথে সায়নী থেকে শুরু করে শতাব্দী রায় থেকে শুরু করে প্রত্যেকে বৈঠক করছে। তাহলে মানুষ ভরসা কাকে করবে? এটা কি বিজেমূল না তৃণমূল না অ্যাকচুয়ালি বিজেপি, না কিছু বোঝা যাচ্ছে না। তো আজকাল কোনো দলকে সাপোর্ট করলে হবে না, দেশের পক্ষে কথা বলতে হবে, কারণ দেশটাকে ভালোবাসি আমরা। তো এটাই বলছি, জিদ্দার সিনটা সোজা ছিল, আছে, থাকবে। আর জিদ্দারই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আমি জানি না ঠিক কতটা বক্স অফিসে বাজিমাত করবে, তবে হ্যাঁ, এই সিনেমাটা চলা উচিত এবং এই সিনেমাটা ব্লকবাস্টার হওয়া উচিত, কারণ মানুষটা 2 বছর ধরে সিনেমা আনছেন না এবং 2 বছর ধরে হয়তো এই চরিত্রটার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যদি ব্লকবাস্টার নাও হয়, মানুষটার সিন দ্বারা সোজা ছিল, আছে, থাকবে, আর এখানেই এই মানুষটার জয়, এখানেই এই সুপারস্টার, তাই জন্যই একে সুপারস্টার বলা হয়। ইয়েস, কদিন আগেই দেখছিলাম যে দেব শুটিং করে আসছেন দেশ 7-এর এয়ারপোর্টে, শুভশ্রীকে হাক করছেন, আবার তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে রাজনীতি নিয়ে, তিনি কোনো কথার উত্তর দিচ্ছেন না। মানে সবাই বলছে উনি ঝোলেও আছেন, ঝালেও আছেন, মানে অম্বলেও আছেন। তার মানে দেবদা করতে চাইছেন ঘাটাল মাস্টার প্ল্যানটা অ্যাকচুয়ালি হবে না হবে। যাই হোক, দেবদাকে আমরা মানে অভিনেতা হিসেবে, সিনেমা ব্যক্তিত্ব হিসেবে ভালোবাসি, কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে, পলিটিক্যাল নেতা হিসেবে কখনোই নয়। আর জিদ্দার প্রতি ভালো বেড়ে গেল, কারণ এই মানুষটা রাজনীতির দিকে কোনোভাবেই ঝুঁকবেন না।
এই ভিডিওটা শুধুমাত্র জিদ্দার জন্য ছিল। তো অনেক কথা বলে ফেললাম। তো জিদ্দার ভক্তরা প্লিজ সাড়া দিয়ে যাবে, জিদ্দার ভক্তরা প্লিজ এই ভিডিওটা শেয়ার করো এবং জিদ্দার জন্য নজরে পড়ে এই ভিডিওটা, কারণ জিদ্দাকে সত্যি মন থেকে ভালোবেসে আমি ভিডিওটা বানিয়েছি। এবার তোমাদের কী ওপিনিয়ন তোমরা জানো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালে সিনেমেরিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।